শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল। শাপলা চত্বর ও জুলাই গণহত্যায় টুকু, আতিক, জিয়াউল সহ ১৩ আসামিকে ট্রাইব্যুনালে হাজির। আওয়ামী লীগের নিবন্ধন ইস্যুতে নির্বাচন কমিশনে জরুরি বৈঠক। জাতীয় পার্টি ও ১৪ দলেরও নিবন্ধন বাতিল চেয়ে ইসিতে গণ অধিকার পরিষদ। সংস্কারের মাধ্যমে জবাবদিহিমূলক রাষ্ট্র পুনর্গঠনে দলগুলোকে ভূমিকা রাখার আহ্বান আলী রিয়াজের। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে গণতান্ত্রিক বাম ঐক্যের সংগ্রাম। স্বাস্থ্যসেবায় মান উন্নয়নে একে অপরকে দোষারোপ নয়, গাফিলতি বন্ধের নির্দেশ প্রধান উপদেষ্টার। আগের আমলের সব ভুলে সিভিল সার্জনদের নতুন উদ্যমে কাজ করার আহ্বান। এবং বাংলাদেশের উপর চাপ বাড়াতেই পুশ ইন করছে ভারত মত বিশ্লেষকদের। উস্কানিতে পা না দিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ, সীমান্তে সতর্কতার পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। প্রসিকিউশন জানায়, দ্রুত আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে এ ৩ জনের আনুষ্ঠানিক বিচার শুরু করা যাবে। জুলাই আগস্টের আন্দোলনে সারা দেশে ১৪০০র বেশি মানুষকে হত্যা এবং প্রায় ৩০,০০০ ছাত্র জনতা আহত হন। আন্দোলন দমনে নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেওয়া সহ এই ৩ জনের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়ে অভিযুক্ত করা হয়েছে। এর আগে চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, জুলাই গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ প্রভাবশালী সাবেক পুলিশ কর্মকর্তা ও সাবেক এমপি মন্ত্রীদের বিরুদ্ধে সুস্পষ্টভাবে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ মিলেছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। যিনি চিফ প্রসিকিউটর রয়েছেন তার কার্যালয়ে অ্যাডভোকেট তাজুল ইসলামের কাছে আমরা যতটুকু জানতে পেরেছি, মূল তদন্ত রিপোর্টটি হচ্ছে ১৫০ পৃষ্ঠার এবং এই ১৫০ পৃষ্ঠার তদন্ত রিপোর্টে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন কি অপরাধ করেছেন, জুলাই আগস্টের গণহত্যা কিভাবে তিনি চালিয়েছেন, কিভাবে ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালানোর নির্দেশ শেখ হাসিনা দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের মহাপরিদর্শক সাবেক চৌধুরী আবদুল্লাহ মামুন বাস্তবায়ন করেছেন, সেই বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। এবং ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউশন থেকে বারবার যেটি বলা হচ্ছে যে আসামিদের বিরুদ্ধে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি যে ধারা আছে, সেই ধারা প্রমাণের যত ধরনের সাক্ষ্য প্রমাণ, তথ্য প্রমাণ, অডিও ভিডিও থেকে শুরু করে বিভিন্ন ভিজুয়াল ডকুমেন্ট প্রমাণ করার জন্য যে ধরনের তথ্য প্রমাণ দরকার সব ধরনের তারা তথ্য প্রমাণ দাখিল করেছেন বা হাজির করতে পেরেছেন। এবং শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের অপরাধ প্রমাণ করতে সক্ষম হবেন, এমনটি কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশন আশা প্রকাশ করছেন। এখন যেহেতু আজকে তদন্ত রিপোর্ট দাখিল হলো, এরপরে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল হবে এবং এরপরে এই মামলায় আনুষ্ঠানিক বিচারের দিকে এগোবে, এমনটাই কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে প্রত্যাশা করা হচ্ছে। এবং একটি বিষয় বলে রাখি যে আজকে কিছুক্ষণ পরেই চিফ প্রসিকিউটর গণমাধ্যমের সামনে আসবেন এবং তদন্তে কি পাওয়া গেল সেই বিষয়ে হয়তো গণমাধ্যম কর্মীদেরকে আনুষ্ঠানিকভাবে জানাবেন। জুলাই গণহত্যা এবং শাপলা চত্বর যে গণহত্যা বলা হচ্ছে, সেখানে ১৩ আসামিকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, এ বিষয়ে সবশেষ জানাবেন। এ বিষয়ে সবশেষ হচ্ছে যে এখনো শুনানি চলছে এই দুটি মামলার। আজকে তদন্তের অগ্রগতি প্রতিবেদন বা তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। আমরা যতটুকু জানি প্রসিকিউশনের তরফ থেকে যে এই তদন্তগুলো এখনও শেষ হয়নি, যেহেতু তারা শুধুমাত্র শেখ হাসিনার যে মূল মামলা সেই মামলা নিয়েই ব্যস্ত ছিলেন। সেই কারণে যে উত্তরায় প্রায় ২০০ জন মানুষকে হত্যা করা হয়েছিল জুলাই আগস্টের আন্দোলনে, সেই ঘটনায় সাবেক উত্তরের সিটি মেয়র আতিকুল ইসলাম সহ এই মামলায় ৯ জনকে হাজির করা হয়েছে। বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতারাও রয়েছেন। এই মামলা তদন্ত রিপোর্ট দাখিল
এই মামলা তদন্ত কর্মকর্তা যিনি রয়েছেন তিনি সময়ের আবেদন করেছেন, সেই সময়ের আবেদনের বিষয়ে শুনানি চলছে। আর শাপলা চত্বরের যে গণহত্যার মামলা, সেই মামলাটিতেও আজকে তদন্তের প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল, কিন্তু এই মামলাতেও সময় আবেদন করা হবে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে যে এই দুটি মামলার শুনানি কিন্তু এখনও চলছে। প্রসিকিউশন টিম যখন বের হবেন তখন এই মামলার অগ্রগতি আমরা জানাতে পারবো। এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। ইনান, ধন্যবাদ আফজাল। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সংস্কারের মাধ্যমে জবাবদিহিমূলক রাষ্ট্র পুনর্গঠনে দলগুলোকে বড় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে সংলাপ শুরুর আগে তিনি জানান, 53 বছর ধরে বারবার গণতান্ত্রিক রাষ্ট্র তৈরির আকাঙ্ক্ষা ব্যর্থ হয়েছে। 24-এর অভ্যুত্থানে পাওয়া সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে সম্মিলিত প্রচেষ্টা ধরে রাখতে হবে। জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের এটাই সুযোগ। সংস্কারের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরে গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা জানান, সংস্কারে সমাজতন্ত্রের রূপরেখা থাকা উচিত। তারা মনে করেন, দেশের খেয়াল আদায়ে সমাজতন্ত্রের বিকল্প নেই। জাতীয় ঐকমত্য কমিশনের চেষ্টা যেমন ঐকমত্য প্রতিষ্ঠা, তেমনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর, জোটগুলোর, শক্তিগুলোর, নাগরিক সমাজের দায়িত্ব হচ্ছে, আমাদের সকলের দায়িত্ব হচ্ছে এই সংগ্রামের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখা, ঐক্যকে সুদৃঢ় করা এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনে যেসব স্লোগান নিয়ে আপত্তি উঠেছে তার দায় সংশ্লিষ্ট পক্ষের, এনসিপির নয়। সকালে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বিতর্কে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে দলটি জানায়, এনসিপির কোনো সদস্য সাম্প্রতিক আন্দোলনে দলীয় স্লোগান কিংবা দেশের মানুষের সংগ্রাম ও ইতিহাস বিরোধী কোনো স্লোগান দেয়নি। ফলে যেসব আপত্তিকর স্লোগান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে তার দায়িত্ব সংশ্লিষ্ট পক্ষকেই বহন করতে হবে বলেও জানায় দলটি। আওয়ামী লীগের নিবন্ধন ইস্যুতে নির্বাচন কমিশনে জরুরি বৈঠক শুরু হয়েছে। এছাড়া জাতীয় পার্টি ও 14 দলেরও নিবন্ধন বাতিল চেয়ে ইসিতে আবেদন করেছে গণ অধিকার পরিষদ। এই মুহূর্তে ইসিতে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। কুমু, এদিকে এই মুহূর্তে নির্বাচন কমিশনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি নিয়ে তারা একটি চিঠি নিয়ে এসেছে গণ অধিকার পরিষদ। তারা মূলত এখন নির্বাচন কমিশনের নিচেই অবস্থান করছে। কমিশনেতে এখনও প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের কাছে মূলত তারা এই চিঠিটি হস্তান্তর করবেন এবং তারা চাচ্ছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যাতে করে নিষিদ্ধ করা হয়, সেজন্যই নির্বাচন কমিশনে একটি চিঠি নিয়ে এসেছেন। কিছুক্ষণ পরে হয়তো তারা প্রধান নির্বাচন কমিশনারের কক্ষে প্রবেশ করবেন এবং এই চিঠিটি দিবেন। এর আগে আমরা দেখেছি সকাল 10টার সময় যেহেতু সরকার আদেশ জারি করেছেন যে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম বন্ধের কারণে, এই বিষয়টি নিয়ে মূলত প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার এবং সচিব মহোদয় সহ তারা একটি বৈঠকে বসেছিলেন। কারণ তারা আইন দেখছেন যে যদি সরকারের তরফ থেকে একটি দলকে নিষিদ্ধ করা হয়, প্রজ্ঞাপন জারি করা হয়, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের যেটি করণীয় রাজনৈতিক দলের নিবন্ধনও বাতিল করা, সেটি হয়তো তারা করবেন। তবে তার আগে তারা, যেহেতু সরকারের পক্ষ থেকে এখনও গেজেট প্রকাশ হয়নি, যে এই দলটির শুধুমাত্র আদেশ জারি করেছে সরকার, যার কারণে তারা অপেক্ষায় আছেন যদি সরকারের পক্ষ থেকে গেজেট প্রকাশ করা হয় যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ অথবা এই দলটি নিষিদ্ধের গেজেট প্রকাশ করে, তারপরেই আসলে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবেন যে তারা সেই আলোকেই হয়তো দলের নিবন্ধন বাতিল অথবা স্থগিত যাই করুক না কেন, পরবর্তীতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবেন। তবে এর আগে তারা যে বৈঠক করেছেন সকলে, পুরো কমিশন, তারা বৈঠকের মধ্যে আসলে আইন কানুন দেখেছেন, তারা নিজেরাই হয়তো আলোচনা করেছেন এবং নিজেরা সিদ্ধান্ত নিয়েছেন। এখন সরকারের সেই গেজেটের অপেক্ষা করছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে আমরা দেখেছি প্রধান নির্বাচন কমিশনারের সাথে আমেরিকান নির্বাচন পর্যবেক্ষক সংস্থা কার্টার সেন্টার থেকেও 5 জনের প্রতিনিধি সদস্য এসেছে নির্বাচন নিয়ে ইস্যুতে এবং সেখানে কথা চলছে। আমাদের অপেক্ষা করতে হবে সব কিছু মিলিয়ে সবশেষ পর্যন্ত কমিশনের কি সিদ্ধান্ত দেয়। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর নির্বাচন ভবনে। দেখছেন সময় সংবাদ। ফুলে চিকিৎসকদের নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলনে কথা বলেন তিনি। সম্মেলনে সারা দেশ থেকে আগত সিভিল সার্জনরা যোগ দেন।
এ সময় তারা চিকিৎসা সেবায় দেশের সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। প্রধান উপদেষ্টা সব কথা মনোযোগ দিয়ে শোনেন। পরে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবার নাজুক পরিস্থিতির কথা সবারই জানা। এই সীমিত সম্পদের সঠিক ব্যবহারের মানসিকতা নিয়ে এগিয়ে এলেই স্বাস্থ্যসেবার 25% উন্নয়ন সম্ভব। এ সময় প্রধান উপদেষ্টা আরও বলেন, সীমাবদ্ধতা থাকবেই, এর মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে। পুরান আমলের মতো করে স্বাস্থ্যসেবা দিলে চলবে না জানিয়ে তিনি বলেন, চিকিৎসকদের সর্বোচ্চ সেবা দেওয়ার মানসিকতা নিয়ে এগিয়ে আসার পরামর্শ দেন তিনি। প্রশ্নগুলো জাগে, আমি বলবো আমাকে এই দেন ওই দেন, এটা মেরামত করে সব বলতে থাকবো, কিন্তু কাজ থেমে থাকবে। কতগুলো খুব সহজ কাজ, ওই আগের আমলে এইভাবে হয়েছে বলে এখনো হচ্ছে, মাথার থেকে সুরে ফেলানো। আগের আমল হাওয়ায় বিলিয়ে গেছে, নাই। অর্থাৎ আমরা গুহা থেকে বের হয়ে এসেছি 1000 বছর পরে, আর পৃথিবীর সামনে সে গুহার মানসিকতা দিয়ে তো এই পৃথিবী চলবে না। গুহার থেকে বেরিয়ে আসতে হবে। এইটুকু শুধু স্মরণ করিয়ে দেওয়া যে আমরা গুহাবাসী নই, আর কোনো ব্যাখ্যা দিয়ে কাউকে বোঝাতে পারবো না গুহা কি ছিল, কারণ তারা সে দেখেনি, পরবর্তী প্রজন্ম দেখেনি, তারা দেখেছে যে আপনার গুহার থেকে বেরিয়ে এসছেন। বাকি চাই মিট দ্য প্রেস অনুষ্ঠানে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরাসরি যাচ্ছে সেখানে। আপনার খুন হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল মার্ডার কত হয়েছে আপনার হিসাব আছে? তারপরে আপনি তিনটা ইলেকশন, আপনি কবে ভোট দিয়েছিলেন আপনার মনে পড়ে? তো এটার সাথে এটা তুলনা করেন না। আর আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে বিকজ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বিকজ তারা যেই ধরনের হিউম্যান রাইটস অ্যাবিউজ করেছে, তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, দেশের সমস্ত দেশকে তারা নিয়েছে হচ্ছে একটা ডাকাতির একটা জায়গা হিসাবে, যে যত পারো ডাকাতি করা যায় সেটা হিসাবে নেই। তারা তো পুরো বাংলাদেশের মানুষের সমস্ত অধিকার তারা খর্ব করেছিল। তো সেটার আলোকে বাংলাদেশে যারা জুলাই অভ্যুত্থানে ছিলেন সমস্ত পার্টির সাপোর্ট ছিল এই আমাদের যে ডিসিশনের পিছনে। আর আপনি বলছেন যে কনসালটেশন, সবার সাথে কনসালটেশন হয়েছে, তো এটা তো আমাদের বলা লাগবে না, আমরা সবার সাথে কথা বলেছি। থ্যাংক ইউ। প্রসারণের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী অপূর্ব। অপু, সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুচিতা শারমিনের পদত্যাগের দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে। এর আগে তারা সকল দপ্তরে, প্রশাসনিক যে দপ্তরগুলো সেখানে তালাবদ্ধ করা শেষে এখন আজকে থেকে শুরু হয়েছে শাটডাউন কর্মসূচি তারা দিয়েছে। শাটডাউন কর্মসূচি আজকে থেকে আহ্বান করা হয়েছে। তবে এই একাডেমিক শাটডাউন যেটি আজকে থেকে শুরু করার আহ্বান জানানো হয়েছে বিক্ষুব্ধ আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে, সেখান থেকে তাদের সেমিস্টার পরীক্ষা এই কর্মসূচির আওতার বাইরে থাকবে। বেলা 12টার সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে গ্রাউন্ড ফ্লোর রয়েছে সেই গ্রাউন্ড ফ্লোরে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে এবং তাদের দফা 1, দাবি 1 ভিসির অপসারণ, ভিসির পদত্যাগ। এর আগে আমরা দেখেছি গত রাতে এখানে মশাল মিছিল হয়েছে এবং মশাল মিছিল পরে 46 জন শিক্ষক, বরিশাল বিশ্ববিদ্যালয়ের 46 জন শিক্ষক এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে বিবৃতি দিয়েছে। বিক্ষুব্ধ আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন গণমাধ্যম কর্মীদের আর কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ আজকে তাদের যে এখন অবস্থান কর্মসূচি সেখানে সেই বিবৃতি দেওয়া শিক্ষকরা এসে অবস্থান নিয়ে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখবেন বলে আমাদের কাছে জানিয়েছে। এখন পর্যন্ত 18 থেকে 20টি দপ্তরের, 20টি ডিপার্টমেন্টও কিন্তু আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে বলে জানিয়েছে এখানকার আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে, অর্থাৎ ভিসির পদত্যাগ না হবে, ততক্ষণ তারা তাদের এই আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখবে। আমার কাছে সবশেষ বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে এতটুকুই খবর ছিলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ে। ঘাটতি মেটাতে আসছে বাজেটেও উচ্চ সুদের সঞ্চয়পত্র থেকে
20,000 কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে। তবে বাস্তবতা হলো নতুন সঞ্চয় নয়, বরং আগের সঞ্চয় ভাঙতেই বেশি নজর গ্রাহকদের। ফলে চলতি অর্থ বছরে সঞ্চয়পত্র বিক্রি করে বাজেটে ঘাটতি মেটানোর চেয়ে সরকারের দিকে থেকে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার চাপই বেশি। এমন পরিস্থিতিতে ঋণ প্রাপ্তি চ্যালেঞ্জ হতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। বিস্তারিত সাইফুল ইসলামের রিপোর্টে। চলতি অর্থবছরের বাজেটে ব্যয় 7,97,000 কোটি টাকা। এর মধ্যে ঘাটতি 2,56,000 কোটি টাকা। এই ঘাটতির একটি অংশ মিটবে সঞ্চয়পত্র থেকে, যার পরিমাণ ধরা হয়েছিল 15,400 কোটি টাকা। তবে চলতি অর্থবছরের জুলাই জানুয়ারি এই 7 মাসে সঞ্চয়পত্র বিক্রির চেয়ে মূল টাকা বেশি ফেরত দিতে হয়েছে। এই সময়ে মোট বিক্রির পরিমাণ ছিল 36,463 কোটি টাকার, আর ফেরত দিয়েছে 43,476 কোটি টাকা, অর্থাৎ নেট বিক্রি ঋণাত্মক 7,013 কোটি টাকা। গ্রাহকরা বলছেন জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তারা সঞ্চয় ভাঙছেন। অর্থনৈতিক সংকট, বিশেষ করে দেশের দ্রব্যমূল্য, সার্ভিস নাই, ব্যবসা নাই। সঞ্চিত অর্থ দিয়ে হয়তো কেউ একটা ফ্ল্যাট কিনে, কেউ জমি কিনে, অথবা কেউ চিকিৎসার জন্য সেটা ভাঙতে পারে। এটা লাভটাই তো একটু মাসে মাসে পাওয়া যায়। ব্যাংকাররা জানাচ্ছেন শুধু জীবনযাত্রার ব্যয় নয়, এর সঙ্গে যোগ হয়েছে সুদহারও। বন্ড কিংবা ব্যাংক আমানতে এখন সঞ্চয়পত্রের চেয়ে সুদ বেশি হওয়ায় অনেক গ্রাহক সেদিকে ঝুঁকছেন। আগে যারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করতো তাদের একটা বড় অংশ এখন ট্রেজারি বন্ডে বিনিয়োগ করছে, এটা উন্মুক্ত করে দেওয়ার পর অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারী যারা একটু লার্জ স্কেলে বিনিয়োগ করে তারা ট্রেজারি বন্ডে বিনিয়োগ করছে। এছাড়াও আছে সঞ্চয়পত্র কিনতে নানা ধরনের নথিপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা। এই কারণেও অনেক গ্রাহক এ খাতে বিনিয়োগ কমিয়েছেন বলে মত আর্থিক খাত বিশ্লেষকদের। সঞ্চয়পত্রের কাস্টমার বেস কিন্তু অনেক বড় না, তার মানে সঞ্চয়পত্র সম্বন্ধে লোকজন অত বেশি জানে না। আর এখন আগ্রহ মানুষের কমে আসছে বিকজ অফ গভর্নমেন্ট রেস্ট্রিকশনস। গভর্নমেন্ট কিন্তু একটা লিমিট করে দিছে, এর বাইরে সঞ্চয়পত্রের উপরে ইনভেস্টমেন্ট করে যাবে না। কেন? কারণ সঞ্চয়পত্র রিটার্ন বেশি, রিস্ক কম। তারা বলছেন সরকারি সংস্থা হিসেবে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ভূমিকা নিয়েও আছে প্রশ্ন। সংস্থাটিকে আরও গ্রাহক বান্ধব হওয়ার পরামর্শ তাদের। একদিকে সঞ্চয়পত্রে নতুন বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন গ্রাহকরা, অন্যদিকে পুরনো স্কিমের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথেই ভাঙছেন তারা। ফলে এই খাত থেকে সরকারের ঋণ নেয়ার চেয়ে দায় পরিশোধের চাপ বেশি। খাত সংশ্লিষ্টরা বলছেন গ্রাহকদের আকৃষ্ট করতে সুদের হার প্রতিযোগিতামূলক করা প্রয়োজন। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এর উপর চাপ বাড়াতে ভারত পুশ ইন করছে বলে মনে করেন সাবেক কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। কোনো উস্কানিতে পা না দিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর উপর জোর দেন তারা। পাশাপাশি সীমান্ত নিরাপত্তায় আরও সতর্ক অবস্থানে থাকতে পরামর্শ দেন বিশ্লেষকরা। সানবীর রূপলের রিপোর্ট। চলতি মাসের শুরু থেকেই বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে দফায় দফায় পুশ ইনের ঘটনা ঘটাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই সংখ্যা অন্তত 200-র বেশি। জানা গেছে এদের মধ্যে বাংলাদেশি, ভারতীয় নাগরিক সহ রোহিঙ্গাও আছে। এরই মধ্যে পুশ ইন না করে বাংলাদেশি নাগরিক হলে যথাযথ প্রক্রিয়া মেনে হস্তান্তর করার বার্তা দিয়েছে ঢাকা। তারপরও থেমে থাকেনি দিল্লি। সীমান্তে এমন ঘটনা নতুন নয়। এর আগে পুশ ইন যেমন হয়েছে, পুশ ব্যাকও হয়েছে। তবে এবার পুশ ব্যাক হয়নি। সীমান্তের এমন ঘটনা সহসাই থামবে না বলে মনে করেন বিশ্লেষকরা। যেহেতু অনেক প্রচার হচ্ছে, জনগণের মধ্যেও এক ধরনের নেগেটিভ প্রচার হচ্ছে, সেইটা তারা এই সুযোগটা নিচ্ছে। ডিপ্লোম্যাটিক্যালি যত তাড়াতাড়ি সমাধান করা যায় তত ভালো, নাহলে দেখা যাবে যে এটা আরো বাড়তে থাকবে। জোর করে লোকজনকে আমাদের সীমান্তে পুষ্ক দেওয়া, এটা কিন্তু যে কোনো আপনার আন্তর্জাতিক যে কোনো রীতিনীতির বিরুদ্ধে। বাংলাদেশকে চাপে রাখার জন্য এটা ভারত করছে। একদিকে পাকিস্তান ভারত যুদ্ধের দামামা, অন্যদিকে যে কোনো সময়ের চেয়ে ভারত বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন অনেকটাই স্পষ্ট। দুদেশের সাধারণ মানুষের মধ্যেও পরস্পর বিরোধী পরিবেশ লক্ষণীয়। ব্যাংককে প্রতিবেশী দুই দেশের সরকার প্রধানের বৈঠকের পরও যে সম্পর্কের পারদ গলেনি তা দেখা যাচ্ছে ভারতের শুল্ক নীতি ও সবশেষ অব্যাহত পুশ ইনের ঘটনায়। বিশ্লেষকরা বলছেন ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের অভ্যন্তরীণ রাজনৈতিক ফয়দা আদায় এবং বাংলাদেশের উপর চাপ বাড়াতে এটি নতুন কৌশল হতে পারে। এক্ষেত্রে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ তাদের। একটা ফ্ল্যাগ মিটিং দরকার খুব
তাড়াতাড়ি তাদের হাইকমিশনার এখানে আছে, তাকে তলব করে এটা জানা দরকার। গবেষণাটা যদি করা থাকে যে কয়জন আসলে বাংলাদেশি, কয়জন রোহিঙ্গা, বা কয়জন বাংলাদেশি না রোহিঙ্গা না আসলে ভারতীয় এখানে আছে, পররাষ্ট্র সচিবের পর্যায়ে এই জিনিসটাকে নিয়ে আসা। দ্বিপাক্ষিক ব্যাপার, আমরা চেষ্টা করব, সাধ্যমতো চেষ্টা করব আমরা আলাপ করে আমরা এটাকে সমাধান করা যায় কিনা। যত উস্কানি হোক না কেন, আমরা আমাদের প্রতিবেশীর সাথে কোনো অবস্থাতে আত্মঘাতী কোনো অপরাধের সংঘাত আরও সৃষ্টি হবে। সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বিক্ষিপ্ত মন্তব্য প্রকাশ না করে কূটনৈতিক ভাষায় যে কোনো সমস্যার সমাধানের পরামর্শ দেন বিশ্লেষকরা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। আন্তর্জাতিক অপরাধ আদালতের ট্রাইব্যুনালে কথা বলছেন চিফ প্রসিকিউটর, সরাসরি যাচ্ছে সেখানে। অপেক্ষা করছেন এটা আমরা বুঝতে পারছিলাম। আজকে 2024 সালের জুলাই বিপ্লবের সময় সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধ, সেই অপরাধের অভিযোগে তদন্তপূর্বক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সেই অপরাধের প্রধান যিনি ছিলেন মাস্টার মাইন্ড শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আজকে একটি অভিযোগপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবরে আইন অনুযায়ী দাখিল করেছেন। আজকে যে তদন্ত রিপোর্টটি আমাদের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটর বরাবরে দাখিল করেছেন, সেখানে মোট 3 জনকে আসামি করা হয়েছে। সেই 3 জন হচ্ছেন শেখ হাসিনা, দ্বিতীয় জন হচ্ছেন তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৃতীয় জন হচ্ছেন তদানীন্তন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এই 3 জনের বিরুদ্ধে তদন্তের সূচনা হয়েছিল একটি কমপ্লেন্টের ভিত্তিতে। আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, তার কাছে কোনো এফআইআর দাখিলের কোনো ব্যবস্থা নাই, কমপ্লেন্ট আনুষ্ঠানিকভাবে দেওয়ার কোনো ব্যাপার নেই। তিনি যদি তার নিজের জ্ঞান থেকে, নলেজ থেকে বা যে কোনো সূত্র থেকে অপরাধ সংঘটিত হয়েছে মর্মে তার নলেজে আসে, তাহলে তিনি সেটার ভিত্তিতেই তদন্ত শুরু করতে পারেন। সেই হিসাবে গত 14ই আগস্ট তারিখে একটা কমপ্লেন্ট রেজিস্টার রুজু করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায়। তার ভিত্তিতে 14/10/2024 তারিখে, অর্থাৎ তার 2 মাস পরে তদন্তকারী কর্মকর্তা নতুনভাবে নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে তিনি তদন্ত শুরু করেন এবং তদন্ত শুরু করার 6 মাস 28 দিনের মধ্যে তিনি এই জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে দেশব্যাপী সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধ, হত্যাকাণ্ড, গুলি করে আহত করা, লাশ পুড়িয়ে দেওয়ার মতো যে সমস্ত অমানবিক কর্মকাণ্ড হয়েছিল সমস্ত বিষয়গুলো তদন্ত করে তদন্তের প্রধান মাস্টার মাইন্ড এবং হুকুমদাতা হিসাবে, সুপিরিয়র কমান্ডার হিসাবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন এবং তার সাথে তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রিপোর্ট দাখিল করেছেন। এই রিপোর্টটির কপি আমাদের হাতে পাওয়ার পরে চিফ প্রসিকিউটর এই রিপোর্টের সাথে দাখিলকৃত যে সমস্ত তথ্য প্রমাণাদি, যে সমস্ত ডকুমেন্টস, যে সমস্ত আলামত, সব কিছু এগুলো চিফ প্রসিকিউটর বরাবরে দাখিল করা হয়েছে। সময় সংবাদ। টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বিরাট কোহলি। নিজের সামাজিক মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান ভারতের জার্সিতে 123 টেস্ট খেলা এই ব্যাটার। কদিন আগে এই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন রোহিত শর্মা। এরপর গুঞ্জন শোনা যায় কোহলিও সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাতে চান। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।